হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ নাইম হাসান ফ্রম কনসেপ্ট 71। আজকে লাইভ সেশনে আমরা আবারও হাজির হয়েছি উইথ আওয়ার অনারেবল লেকচারার স্যার এমডি এনায়েত চৌধুরী স্যার ফ্রম বুয়েট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাইম। এবং যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আম, আমি যেহেতু এই টপিকটা নিয়ে এর আগে অলরেডি অনেকবার মানে ঘোষণা দেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্টটা হয়ে গিয়েছে। তারপরেও আমি শুরুতে একটু নিজের ইন্ট্রোডাকশনটা দেই। আমি মোহাম্মদ এনায়েত চৌধুরী। আমি বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট, IWFM, ইনস্টিটিউট অফ ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্টে। আজকের যেই আমাদের প্রতিপাদ্য বিষয়টা যেটা নিয়ে আমরা আসলে ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা যেই আমরা ইউনিভার্সিটি লাইফে আসলে কি করতে চাই এবং আমাদের কি করা উচিত বা কি করা উচিত না, এই ব্যাপারগুলো নিয়ে খুব ভেগ একটা টার্ম। আরো বেশি স্পেসিফিক ওয়েতে যদি আমরা আগাই তাহলে হয়তো কোশ্চেন ওয়াইজ আমরা আগাবো। তো দেখা যাক সামনে কি হয়। তো সবাই সাথে থাকবেন আশা করি, এবং সেশনটা আশা করি ইফেক্টিভ হবে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর করে ব্রিফলি আমাদেরকে বলার জন্য। স্যার কেমন আছেন? ফার্স্ট অফ অল জানতে চাচ্ছি, যেহেতু কোয়ারেন্টাইন চলছে, সো লকডাউনের মধ্যে আছি, অলমোস্ট শেষ। 31 তারিখ থেকে আমরা শুনলাম সরকার নির্দেশনা দিয়েছেন। সো কেমন গেল স্যার এই কয়টা দিন? এবং অনেক ব্যস্ত থাকা হয়, কোয়ারেন্টাইন ছাড়া ক্লাস থাকে, আদার্স কাজ থাকে, আপনার পার্সোনাল কাজ থাকে। সো হঠাৎ করে এরকম লকডাউনের মধ্যে পড়ে যাওয়াতে স্যার লাইফটা কিভাবে একটু ওলটপালট বা চেঞ্জ হলো, যদি একটু শর্টে বলতেন আমাদের কাছে শেয়ার করুন। প্রথমে কোয়ারেন্টাইন শুরু হইলে মাথার মধ্যে অনেক উদ্ভট কিছু চিন্তা ভাবনা আসে। তো ওই উদ্ভট চিন্তা ভাবনা থেকে এখন জি ভিডিও জি বানানো শুরু করছি। এটা নতুন একটা ফ্যাশন শুরু হয়েছে যে জি। এখন বাংলাদেশের যেসব ইন্টালেকচুয়াল এন্টারটেইনমেন্ট, এটা একটা নতুন আজকে একটা নাম দিল দেখলাম আমার এক অডিয়েন্স, এডুটেইনমেন্ট বলে, এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট। তো এই এডুটেইনমেন্টের জি জি। ভিডিওর ঝোঁক আসছে। তো এইটা বানানো শুরু হয়েছে, এন্ড এটার আচ্ছা আচ্ছা। উসিলায় হচ্ছে প্রিমিয়ার প্রো, তারপরে আরো সফটওয়্যার টফটওয়্যার শিখছি। শিখার পরে এখন যতটুকু পারা যায় আর কি করা শুরু করছি। খুব প্রো লেভেলে এখনো হয়তো যাইতে পারি নাই, কিন্তু কন্টেন্ট ওয়াইজ আশা করি রিচ কিছু দেওয়ার চেষ্টা করব সামনে। এইটা একটা জিনিস গেল। রিসার্চ ওয়াইজ হচ্ছে যে কিছু পেপার লেখা শুরু, জি মানে পেপার লিখছি এন্ড দেন সাবমিটও করছি। রেজাল্ট আসা এখনো বাকি। দেন জি মিটিং তো চলছেই। দুইটা জিনিস গেছে খুব ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে আমপান গেল। দেন তার আগে জি উত্তর জি স্যার। পূর্বাঞ্চলে আমাদের একটা বন্যা ছিল। ওই বন্যার একটা মানে বন্যা ছিল। সম্ভাবনা ছিল 20 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে। যদিও ভাগ্যক্রমে হচ্ছে বন্যাটা আসে নাই, আমরা বোরো ধানগুলা খুব ইফেক্টিভলি কাটা শেষ করতে পারছি। তো এইটা জি নিয়ে জি। বেশ ব্যস্ততা ছিল। এখন আবার ওই রিসার্চের পরে ওইটা থেকে আমরা কিছু জি পেপার সাবমিট করার প্ল্যান করবো বা পেপার লেখা ট্রাই করবো। আহ, তো এই জিনিসগুলো এগুলো আর কয়েকটা লাইভ সেশন অ্যাটেন্ড করতেছি যেগুলা হয়তো এক্সক্লুসিভ ভাবে হয়তো এর আগে আমি কখনো এগুলো নিয়ে কথা বলি নাই। তো তার মধ্যে এইটা একটা, যে ইউনিভার্সিটি লাইফ আসলে একজন জি। স্টুডেন্টের মানে প্ল্যানটা কিরকম হওয়া উচিত বা মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, কি করা উচিত বা কি করা উচিত না। তো এই আর কি চলতেছে জীবন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্যার আমরা যদি একদম বেসিক্যালি শুরু করতে চাই, ফার্স্ট অফ অল, সো ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট, তার জন্য স্যার মানে একদম বেসিক্যালি কি সাজেশন আপনার জন্য থাকবে, যে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন ভার্সিটিতে অ্যাডমিট হলো, সো তার হয়তো তার একটু মনের মতো সাবজেক্ট নিয়ে সে ভর্তি হতে পারে না, সে যে চাচ্ছিল সিএসসি নিয়ে ভর্তি হতে, বাট তার যখন রেজাল্ট পাবলিশ হয় তখন হয়তো সে খারাপ করার জন্য সে পিছিয়ে যায়, বা হচ্ছে ট্রিপলি বা সিভিল পেয়ে যায় বা আইপি, কোনো সাবজেক্টই ছোট না, বাট তাও তার মন মতো যে একটা চেরিশ সাবজেক্ট নিয়ে আমি পড়বো, ফিউচার প্ল্যান থাকে ছোটবেলা থেকেই, সেটা হয়তো হয়ে ওঠে না। সো স্যার সেই জন্য আপনার কি ধরনের সাজেশন থাকবে, যে আমি সিভিল পেলাম না, আমি সিএসসি পেলাম না, এই হতাশাটা আমি কিভাবে কাটিয়ে উঠবো? ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আসলে অনেক আহ, চর্চিত একটা কোশ্চেন। প্রথম কথা হচ্ছে একজন জি স্যার। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে, ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটি যতগুলো মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে ভালনারেবল পার্সন। যে কোনো একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে আমি কথা বলি, তারা সবচেয়ে বেশি ভালনারেবল। তার কারণ হচ্ছে তারা ইনডিসিশনে ভুগে অনেক বেশি। তার মধ্যে একটা ইনডিসিশন হচ্ছে যে এইটা, যে আমি আমার পছন্দের সাবজেক্ট পাই নাই, তো দিন দুনিয়া উল্টাই গেছে, আমি এখন কি করবো, আমার তো অবস্থা খারাপ। তো এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের মাইন্ডসেট যাদের মধ্যে ওই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে গ্রো করে, তাদের জন্য আমার কিছু কথাবার্তা আছে। প্রথম কথা, কোনো সাবজেক্টই বা কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই আসলে ফেলে দেওয়ার মতো কোনো কিছু না। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমি নিজে, আমি এখন জানি আমার ইউনিভার্সিটি বলি বা আমি যেসব ইউনিভার্সিটি দেখছি,
প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা আলাদা জব সেক্টর আছে, এক। দুই, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আসলে আলাদা একটা রিসার্চ সেক্টর আছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা আলাদা চাহিদা আছে, বোথ ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, দুই জায়গাতেই। তো কোনো ডিপার্টমেন্টই আসলে তার প্রয়োজনীয়তা ছাড়া ক্রিয়েটেড হয় না। তো এইটাতে আসলে আমাদের হতাশ হওয়ার কিছু নাই যে আমি কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা ডিপার্টমেন্টে চান্স পাই নাই, তো আমি এখন হচ্ছে যে খুব মানে অবস্থা খারাপ আমার, এইটা কোনো কিছু না। দেন আরেকটা আসে যে হ্যাঁ ঠিক আছে, ডিপার্টমেন্ট খুবই ভালো, কিন্তু আমার পড়তে ভালো লাগে না, আমার এটা প্যাশন ছিল না, আমি এটা কোনোদিন চিন্তা করি নাই করবো, তো এখন আমি কি করবো? এখন আপনি আসলে কোনো একটা ডিপার্টমেন্ট আগে থেকে চুজ করে রাখছেন, ওই ডিপার্টমেন্টেই আপনি পড়বেন, এটা সবসময় হবে না, এটা স্বাভাবিক। তো যদি আমি নতুন একটা ডিপার্টমেন্ট পাই, সেক্ষেত্রে আমার আসলে কি করার আছে? এটার কিছু জেনারেলাইজড রুল আছে। রুলগুলোর মধ্যে ১ নাম্বার হচ্ছে ওই ডিপার্টমেন্টটাতে পড়াশোনার ভিতরে আসলে কাঠামোটা একটু বুঝতে হয়। আমরা জানি ভার্সিটি লাইফের পড়াশোনা কিন্তু সবসময়ই মোটামুটি আলাদা, মানে হচ্ছে কলেজ লেভেল থেকে পুরোপুরি কলেজ আর স্কুল লেভেল আমরা যেরকম পড়াশোনা করে আসছি, সেই জায়গাটা থেকে বা সেই গণ্ডিটা থেকে হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা একটা গণ্ডিতে আমরা ভার্সিটিতে পড়াশোনা করি। তো সবগুলো ডিপার্টমেন্টে পড়াশোনার ধরনটা আসলে মোটামুটি সেম আমি বলবো, কিন্তু আমাদের ধরতে হবে আসলে কিভাবে পড়াশোনাটা করবো আমি। তো সেই ক্ষেত্রে প্রথম আমি বলবো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে, যেহেতু আমি কোনো কিছু জানি না এই ডিপার্টমেন্টে করলে কি করা যায়, এই ডিপার্টমেন্টে আসলে সামনের ফিউচারটা কি বা কিভাবে পড়াশোনা করলে ভালো হয়, আমার প্রথম সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে ইমিডিয়েট সিনিয়র কোন একজন বড় ভাইয়ের সাথে কথা বলা। এখন ওই বড় ভাই যদি আবার এরকম হয় যে সারা জীবন ইউনিভার্সিটি চিল করবি, সিজিপিএ কোনো ম্যাটার করে না, এই টাইপের বড় ভাইয়ের কথা আমি বলতেছি না। আমি বলতেছি এমন একজন বড় ভাই যার মোটামুটি সিজিপিএ আছে, বা যে হয়তো তোমাকে গাইড করবে একটা রাইট পাথের মধ্যে গাইড করবে, যে হয়তো এই ধরনের মানে মিসগাইডিং কথাবার্তা হয়তো বলবেন, এরকম একজন বড় ভাইয়ের কাছে যে হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করতে হয় যে এই ফিল্ডের ফিউচারটা আসলে কি, এবং এই ফিল্ডের মধ্যে মানে মজাদার কি আছে, বা এই ফিল্ডের মধ্যে থাকাকালীন মানুষজন কি করছে, অন্যান্য মানুষজন কি করছে, বা রিসেন্ট ওয়ার্ল্ডে এই ফিল্ডে থেকে কি হইতেছে, এই জিনিসগুলো সম্পর্কে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের প্রথমে রিসার্চ করা উচিত, নিজের থেকে রিসার্চ করা উচিত। অ্যান্ড রিসার্চ করে নিজের থেকে একটা রিসার্চ করে নিজের একটা আগ্রহের জায়গা ক্রিয়েট করা উচিত। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা ফার্স্ট ইয়ার আমার সাথে যোগাযোগ করছে যে হ্যাঁ আমি তো এটা করতে চাই না বা আমার করতে ভালো লাগে না, কিন্তু ২-৩ বছর পরে যে ঠিকই দেখি ওরা ওইখানে ভালো রিসার্চ করতেছে, ভালো কাজ করতেছে, পড়াশোনা তাদের ভালো লাগতেছে। এইটা কিভাবে হয়েছে? এটা হয়েছে আসলে সময়ের সাথে সাথে ওরা জানতে পারছে যে এই ফিল্ডের মধ্যে আসলে কি করা যায়, কি করতে হবে, বা কি করলে ভালো রেজাল্ট করা যায়, বা মজাটা আসলে কোন জায়গায় ওই যে ওই ফিল্ডটার মধ্যে, ওইটা তারা জানতে পারছে। ওই জানাটা আসলে সবচেয়ে বেশি পরিমাণে দরকার, এবং ওই জানার জন্য আমার মতে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে একজন ইমিডিয়েট সিনিয়রের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা। নট যে আমি একবার ফোন দিয়ে ছেড়ে দিব, কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে হইতেছে তাকে কাইন্ড অফ একজন গুরু বানায় তোলা। যেমন আমারও অনেক গুরু ছিল, আমি জিসানদের কথা বলবো, সাকিবের কথা বলবো, 13 ব্যাচে, আমি 14 ব্যাচে ছিলাম। তারা অনেক হেল্প করছে আমাকে, এবং তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতাম। এমন না যে হচ্ছে যে একবার ইয়ে করে হচ্ছে সবকিছু শেষ। জাহিদ ভাই ছিল, মানে তিনজনই সিভিলের ছিল, তো আমি সেম ডিপার্টমেন্টের কথাই বলবো যে এইভাবে একটা কানেকশন গ্রো করানো দরকার। এই কানেকশনটা অনেক বেশি পরিমাণে দরকার। আর সেকেন্ড যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে নিজের মধ্যে মোটিভেশনটা ধরে রাখা আর কি, যে সব ডিপার্টমেন্টই ইকুয়ালি গুড, এই চিন্তা ভাবনাটা প্রথমত নিজের মধ্যে রাখতে হবে। এন্ড দ্বিতীয়ত হচ্ছে যে এই চিন্তা ভাবনাটা কন্টিনিউয়াসলি নিজের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করে যাইতে হবে। তো আমার কাছে মোটামুটি এই দুইটা জিনিস আমি যদি একটু সামারি করি পুরো জিনিসটা, এক হচ্ছে যে আমার কোনো ইমিডিয়েট সিনিয়র বড় ভাইয়ের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে, এবং দুই, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে এই ফিল্ডের মধ্যে মানুষজন কিছু করতে পারে, and আমিও কিছু করতে পারবো। এই দুইটা জিনিস। থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে ব্রিফলি বলে দেওয়ার জন্য। জাস্ট একটা আমি জাস্ট খালি পয়েন্ট অ্যাড করতে চাই যে অনেকের সন্দেহ থাকে যে আমি একজন সাবজেক্টে পড়ছি, আমার ফিউচারে কি জব হবে কি না এই সাবজেক্টে, বা এই ফিউচারে আমার এই ব্যাকগ্রাউন্ডে আমি কি কি ধরনের জব করতে পারি, এমনি অনেক ধরনের কনফিউশন থাকে যে আমি সিভিলে আছি, আমার হচ্ছে ফিউচারে কি এই জব সেক্টর গুলো থাকবে কিনা, বা আমি আইপি তে আছি, আমার জব সেক্টরে আমার হচ্ছে কতটুকু আমি লাইফে শাইন করতে পারবো। স্যার এই জিনিসটা যদি একটু ক্ষুদ্র ভাবে একটু সংক্ষেপে একটু ডিসকাস করে দিতেন আমাদের সাথে। জব সেক্টর নিয়ে আসলে কনফিউশন দূর করার একটাই উপায় আছে, ওই ফিল্ডের বা ওই ডিপার্টমেন্টের অ্যালামনাইদেরকে বলা যে তারা আসলে কোন কোন জব সেক্টরে ঢুকছে। যেমন আমি যদি বইয়ের সিভিটার কথা বলি, আমি আমার ব্যাচের কে কোন সেক্টরে এখন আছে এই ইনফোগুলো আমি নিজে কালেক্ট করছি। প্রথমত আমি যেহেতু জুনিয়রদেরকে অনেক হেল্প করার ট্রাই
করছি আর কি সারা জীবনই, যতদিন ইউনিভার্সিটিতে ছিলাম, এইটা তার মধ্যে একটা কাজ ছিল। তো যখন আমি আমার ব্যাচের সবার ইনফো গুলো কালেক্ট করছি, তখন দেখা গেল যে আসলে জব সেক্টর গুলো অ্যাকচুয়ালি কোন কোন জায়গায়। আমি দেখলাম যে সিভিলের জব সেক্টর মেইনলি আমাদের এখানে দেখা গেছে বুয়েটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা ঢুকে, আর হিসেবে গবেষণা সহকারী হিসেবে যারা ঢুকে সেই ক্ষেত্রে। তারপরে প্রচুর মানুষ লেকচারার হিসেবে জয়েন করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তারপরে তৃতীয় সেক্টরে আমি দেখছি যে হচ্ছে সরকারি চাকরিজীবী হিসেবে তারা জয়েন করছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে সেই সব জায়গাগুলোতে। চতুর্থ দেখছি আমি বিভিন্ন বেসরকারি যে ফার্ম গুলো আছে, স্ট্রাকচারাল ফার্ম গুলো আছে, সেগুলোতে তারা জয়েন করছে। সিএসির ক্ষেত্রে আবার আলাদা। সিএসিতে হচ্ছে যে প্রথমেই বেসরকারি যে ফার্ম গুলো আছে সেগুলোতে মানুষজন সবচেয়ে বেশি জয়েন করে লেকচারার হিসেবে। তারা অনেক কম জয়েন, ইভেন বুয়েটে হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকে লেকচার হিসেবে না জয়েন করে চলে যায়। তো বিভিন্ন জব সেক্টরে আসলে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন সময় থাকে, সময়ের ভেতর হচ্ছে জিনিসগুলো চেঞ্জ হয়। এইটা আমি বলবো, আমার একটা অনুরোধ থাকবে যে কোনো ডিপার্টমেন্টেরই হোক, আপনারা নিজেদের ব্যাচের কে কোথায় এখন জব করতেছে তার যদি একটা ডেটাবেস তৈরি করতে পারেন, এটা কিন্তু পরবর্তী ব্যাচগুলোর জন্য অনেক বেশি সুবিধাজনক হয়। ইভেন এটা আমি বলবো কারেন্ট ব্যাচের মানুষদের এই উদ্যোগটা বা এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত যে আমার ইমিডিয়েট সিনিয়র বা তার সিনিয়র বা সামনে কয়েকটা সিনিয়র ব্যাচের মানুষজন কে কোথায় জব করতেছে তার একটা ডেটাবেস যদি আমি আমার ইউনিভার্সিটি থেকে তৈরি করে রাখতে পারি, আমার পরবর্তী ব্যাচগুলো কিন্তু এর থেকে অনেক বেশি সুবিধা পায়। এটা করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, বা এটা করলে কোনো স্পন্সরশিপ আপনাদেরকে দিবে না, কিন্তু মানুষ আপনাকে দোয়া করবে এন্ড আপনার শুভ কামনা করবে। এই শুভ কামনাটা আসলে অনেক বেশি জরুরি, এই ভলান্টারি কাজগুলো আসলে অনেক বেশি জরুরি। আমি বলবো এই ডেটাবেসটা আসলে তৈরি করার সময় আসছে এবং এটা সব জায়গাতেই করা উচিত। মানুষের এই সদিচ্ছাটা আসলে নিয়ে আগানো উচিত। আর যদি স্পন্সরড ওয়েতে আগানো যায় তাহলে তো আরো ভালো। অ্যালামনিদের কাছ থেকে হচ্ছে যে আপনি ডোনেশন নেন, ডোনেশন নিয়ে সামনে আগান, এটাও করা যায়। তো দুইটাই করা যায় আসলে। যেটা করা মানে কাজটা করাটা আসলে দরকার। থ্যাংক ইউ স্যার। সো স্যার, আমরা নেক্সট কোশ্চেন যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা কনফিউশন থাকে যে লো সিজি হাই সিজি। সো এটা একটা প্রচলিত শব্দ আমাদের ইউনিভার্সিটি লাইফে। তো স্যার, আপনি যদি একটু সাজেশন দিতেন লো সিজিদের জন্য, যে আমি একজন লো সিজি থাকলে হয়তো আমার অনেক কনফিউশন থাকে যে আমি কি জব পাবো কিনা, আমার ইন ফিউচার আমার কি হবে, আল্লাহ আমি কি কোনো গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবো কিনা, ইভেন আমি ফরেনে অ্যাপ্লাই করতে পারবো কিনা ফর পিএইচডি অর এমএসসি যাই হোক। তো স্যার এই সেক্টরগুলো একটু যদি আপনি লো সিজিদের জন্য কোন ধরনের সাজেশন থাকে। ওকে, আমি আসলে এক্সাম্পল দিতে চাই। প্রথম এক্সাম্পলটা দিব, আমাদের ব্যাচের একজন ছেলে, নাম যে শাকিল রুকসাইন, শাকিল ভাই বলে আমি ডাকি আর কি। তো সে তার সিজিপি খুব একটা যে হাই ছিল এরকমও না, আমি আসলে জানিও না তার সিজিপি কত, যতদূর জানি খুব একটা হাই না। সে এখন জব করতেছে পিজিসিবি তে পারুলিক, এবং খুবই অনারেবল একটা জব, সরকারি একটা চাকরি। এন্ড এটা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম ছিল। এবং ওই এক্সামের আগে সে খুব ভালো মতন পড়াশোনা করছে, এবং যখন সে বের হয়েছে ইয়ে থেকে, মানে আমাদের গ্রাজুয়েশন পেলে, গ্রাজুয়েশনের পর থেকে তাকে আর কোথাও পাওয়া যায় নাই। মানে সে খুব একদম ডেডিকেটেডলি পড়াশোনা করছে, এন্ড ডিগ্রি পড়াশোনার ফলাফল হিসেবে সে পিজিসিবি তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু জয়েন করতে পারছে। তো আমি বলবো যে যদি তোমাদের সিজি লো থাকে, এটা নিয়ে আসলে টেনশন করার মতন সময়ও তোমার হাতে নাই, টেনশন করা উচিত না, কারণ এটাকে তো চেঞ্জ করা যাবে না, তাই না? যে সিজিপিএ রয়েছে আমি এখন বাড়াইতে পারবো খুব বেশি, এমনও না। তো ওইটা নিয়ে টেনশন না করে পরের প্ল্যানটা আসলে কি করা উচিত, সেই প্ল্যানিংটা আগের থেকে চিন্তা করা উচিত এখন থেকে, যে আসলে অন্যরা কি করতেছে বা এর আগে কি কি হয়েছে, বা কোন কোন জায়গাতে আসলে লো সিজি হিসেবেও জয়েন করা যায়। অনেক জায়গা আছে যেখানে হচ্ছে সিজিপিএ ম্যাটার করে না এন্ট্রান্সের হিসেবে, যেমন সরকারি চাকরির জায়গাগুলোতে তো আমি কখনো দেখি না যে সিজিপিএ খুব বেশি ম্যাটার করতেছে, বরঞ্চ ইনস্ট্যান্ট যে পরীক্ষাগুলো হয় ওদের এখানে, এন্ট্রান্স এক্সাম যেগুলো হয় ওইগুলো অনেক বেশি ম্যাটার করে। বেসরকারি জায়গাগুলোতে যেমন স্ট্রাকচারাল ফার্ম গুলো বা এইগুলোতে হচ্ছে সিজিপিএ বেশি ম্যাটার করে। আমার মতে সিজিপিএ দুইটা জায়গাতে খুব বেশি পরিমাণে লাগে। একটা হচ্ছে যদি আপনি লেকচারার হিসেবে জয়েন করতে চান কোন ইউনিভার্সিটিতে, সেইখানে সিজিপিএ ম্যাটার করবে অনেক বেশি পরিমাণে। এবং দ্বিতীয়ত আপনি যদি রিসার্চ মানে হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসেবে বা এমএসসি স্টুডেন্ট হিসেবে বাইরে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে সিজিপিএ অনেক বেশি পরিমাণে ম্যাটার করবে। কিন্তু এটা আবার এমন না যে আমি লো সিজিপিএ, কিন্তু আমি লো সিজিপিএ থাকা সত্ত্বেও বাইরে যেতে পারবো কিনা। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে লো সিজিপিএ সত্ত্বেও বাইরে যেতে পারছেন, কিন্তু কিভাবে যেতে পারছেন? তাদের রিসার্চ প্রোফাইল অনেক বেশি এনরিচড ছিল, তাদের হয়তো কোনো পেপার ছিল,
কোম্পানি পড়ছিল এবং কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে যে পেপার ছাড়াও লোসিজি নিয়েও হইতেছে বাইরে গেছেন, এমন হয়তো আছে, কিন্তু এটা মেজরিটি না। মেজর কেসে যেটা হয়, যাদের রিসার্চ প্রোফাইলটা স্ট্রং অ্যান্ড যাদের ওই আগ্রহটা আছে তারা এটা শো করতে পারে, তারা হচ্ছে যে বাইরে যে মানে ভালো করতে পারে। আমি এমন অনেক আমাদের ব্যাচমেট দেখছি, আমাদের সিনিয়র দেখছি যারা হচ্ছে তাদের স্টুডেন্ট লাইফে খুব বেশি সিরিয়াস ছিল না, পড়াশোনা খুব বেশি করতো না, সিজিপিও খুব বেশি ভালো না, কিন্তু তার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে সে কেমনে জানি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, রিসার্চে মনোযোগী দিচ্ছে। সে হয়তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বুয়েটে জয়েন করছে, খুবই ভালো লেভেলের কাজ করতেছে, মানে মানে একদম ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতেছে। তো যারা লো সিজি, তাদেরকে আমি বলবো ফিউচার প্ল্যানটা খুব লং টার্মে শুরু করতে। ফিউচার প্ল্যানটা যে আসলে আমার কি কি সামনে অপশন আছে, আমার এখন কি কি করা উচিত। লো সিজি দেখে যে আমি বসে থাকবো তার কোনো উপায় নাই, বা আমি হতাশ হয়ে বসে থাকবো এটার কোনো ধরনের সুযোগ নেই। তো এইটা আমি বলবো একটা মানে অ্যাপ্রোচ হইতে পারে। তো কোশ্চেনটা যেহেতু লো সিটি সম্পর্কে ছিল, আমি এইটাই অ্যান্সার দিলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্যার, লো সিজিদের জন্য তো সাজেশন থাকলে, তো হাই সিজিদের জন্য একটু সাজেশন শুনতে চাই। যে অনেকের অনেক ভালো হাই সিজি, যে লাইক 4/4 থাকে, 999, 999, 2। সো তারা তখন এটা কনফিউশনে পড়ে যায় যে হোয়াট শুড হি ডু অর শি ডু, যে একদম আমার হাই সিজি, আমি কি একজন লেকচারার হব, আমি কি একজন ভালো গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব, আমি কি বাইরে চলে যাব, নাকি কি করলে আমি একজন ভালো আমার সিজির মূল্যটা দিতে পারবো। সো স্যার, ওই সময় অনেক কনফিউশন কাজ করে। সো এই ব্যাপারে যদি একটু হাই সিজিদের জন্য কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের যা আপনার এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগে। ওকে, হাই সিজি হলে আসলে একটা একটা ইয়ে বলে প্রবাদ আছে। প্রবাদটা হইতেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ না, বা এর মাঝামাঝি আছে, আবার 10-এর বাইরেও না, মানে হচ্ছে 4 থেকে 9 বা 10 পজিশনে থাকে একটা ইউনিভার্সিটিতে, ওদের জন্য অনেক বেশি কনফিউশন তৈরি হয় সামনে কি করার আছে না করার আছে এইটার জন্য। হ্যাঁ, তো এখন কথা হইতেছে যেটা, যদি আপনার হাই সিজি থাকে, প্রথম অপশন আমি অবশ্যই সাজেস্ট করব যে কোনো ইউনিভার্সিটিতে। হ্যাঁ, যদি আপনি লেকচারার হিসেবে জয়েন করতে পারেন, ওইটা আমি প্রথমে সাজেস্ট করব, কারণ এটা একটা প্রোফাইলের মধ্যে আপনার সার্টিফিকেটের মধ্যে অ্যাড করে যে আপনি একটা ইউনিভার্সিটি লেকচারার ছিলেন। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে, যেহেতু আপনার সিজিপিএ হাই আছে, তার মানে আবার এই কনফিউশনে আপনি ভুগবেন না যে আপনার গভর্নমেন্ট জব করা উচিত কিনা। হ্যাঁ, ঠিক আছে, আপনার সিজিপিএ হাই, কিন্তু আপনার সাথে এমন অনেকেই পরীক্ষা দিবে যাদের সিজিপিএ লো ছিল, যারা আপনার ইউনিভার্সিটি লাইফে আপনার মতন পড়াশোনা করে নাই, এত বেশি কষ্ট করে নাই, কিন্তু তারা আপনার সাথে ওই এক্সামের সিটে বসবে এন্ড কম্পিট করে হচ্ছে আপনাকে নিচে ফেলায়, ওরা উপরে আসবে এবং হচ্ছে যে ওইখানে সিট আপনার দখল করবে। এটাতে মাইন্ড করার কিছু নাই। অথবা আপনি এটাও চিন্তা করতে পারেন, আমার সিজিপিএ অনেক হাই, আমি এখানে জব পাইলাম না, বা হচ্ছে যে আমি একটা গভর্নমেন্ট জবে কাজ করতেছি, আমার সাথে তো যে সিজিপিএ লো সেও কাজ করতে, তাহলে আমার সিজিপিএ এত বেশি করে লাভ হইলো কি। এটা একটা কনফিউশন থাকে। এই মানে হচ্ছে যে এটাকে বলে হইতেছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগারও কোনো মানে নাই। আপনি সিজিপিএ হাই দেখে যে আপনি খুব বড় কিছু হয়ে গেছেন, এরকম কোনো কিছু না। চাকরি জীবনে ওই অনেক বিধিনিষেধ যেখানে যেরকম, কালচার যেখানে যেরকম, ওই রকম ভাবেই আপনাকে ইয়ে করতে হবে। আপনি সিজিপিএ হাই, ঠিক আছে, আপনি ইউনিভার্সিটিতে খুব বড় কিছু, কিন্তু বাইরে গেলে আপনি কাজ দেখাইতে হবে। কাজ যাদের ইকুয়াল, সিজিপিএ দিয়ে তাদের কাছে কোনো ম্যাটার করে না। তো এইটা নিয়ে আসলে নিজের মধ্যে মানে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই যে আমার সিজিপিএ হাই, আমি কি করলাম। ঠিক আছে, আপনি কষ্ট করছেন, এই কষ্টের ফলাফল একসময় পাবেন। হয়তো বা দেখা যাবে কর্মক্ষেত্রে যাওয়ার পরে যেই ছেলেটার সিজিপিএ লো, সে যেরকম পারফরমেন্স দেখাইতেছে, আপনার পারফরমেন্স তার থেকে বেটার হবে, আপনার প্রমোশন তাড়াতাড়ি হবে, সবকিছু হচ্ছে যে আপনি খুব অর্গানাইজড হতে পারবেন, সেই রেজাল্ট আপনি পাবেন। এবং মানুষ কখনো তার পরিশ্রম আসলে কখনো বৃথা যায় না, এটা কোনো না কোনো সময় কাজে লাগে। এটা আমি আমার জীবনেও দেখছি, এটা অন্যদের জীবনে আমি খেয়াল করছি। ওইটা নিয়ে আপনি কখনো কনফিউশনে ভুগবেন না, যেমন কষ্টটা কি মার গেল কিনা। কষ্ট কখনো মার যায় না। আপনি সিজিপিএ হাই রাখার ট্রাই করেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে সিজিপিএ হাই রাখলে হয় কি, সিজিপিএ হাই রাখলে আপনার অপশন গুলো অনেক বেশি থাকে, এইটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। যদি লেকচার হিসেবে জয়েন করতে পারেন তাহলে তো হইছেই কাজ। আর যদি গভর্নমেন্ট জবের দিকে তাকান, এটা ডিপেন্ড করে আসলে আবার কোন ইউনিভার্সিটিতে আপনি লেকচার হিসেবে জয়েন করতেছেন। ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি কিছু বলবো না, কারণ এটা নিয়ে হচ্ছে যে অনেক কনফিউশন আছে। কিন্তু আমি বলবো যে জি। আপনি লেকচার হিসেবে জয়েন করতে চান, প্লাস আপনার সামনে গভর্নমেন্ট জবের অপশন আছে। গভর্নমেন্ট জবের আবার ইয়ে আছে, মানে প্রোস এন্ড কনস দুইটাই আছে। গভর্নমেন্ট জব হইলে খুবই ভালো সিকিউরিটি, যেমন আপনি যে করোনার মধ্যে বাসায় বসে বসে এখন বেতন পাবেন গভর্নমেন্ট জব হইলে।
কিন্তু আবার সমস্যা হইতেছে গভর্নমেন্ট জবটা হইতে অনেক দেরি হয়। আবার এখন যদি বলেন যে বুয়েটের লেকচারার এটা তো গভর্নমেন্ট জব, কিন্তু আপনি তো ইউনিভার্সিটি লাইফের শেষেই এটার মধ্যে চাকরিতে ঢুকে গেছেন, এটা একটা এক্সক্লুসিভ কেস। এটা আসলে এইভাবে চিন্তা করা যাবে, বাট বেশিরভাগ গভর্নমেন্ট জবে হচ্ছে একটু দেরি হয় জয়েন করতে, বাট জবগুলো স্থায়ী পার্মানেন্ট। এন্ড আপনার এই ধরনের জায়গাগুলোতে আপনারা কেউ ধুম করে হইতেছে বের করে দিতে পারবে না, বা আপনার একটা লাইফের সিকিউরিটি আছে। এই জিনিসগুলো কি এখন অনেক যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, ওইগুলা করার পরে আপনি ঠিক করবেন যে কোনটা আপনার করা উচিত, কোনটা আপনার করা উচিত না। তো এই হচ্ছে আমার কাছে যেটা সাজেশন, যেটা মনে হয় আইসিজি হইলে মানুষজনের একটা সুপেরিয়রিটি কমপ্লেক্স এসে পড়ে যে আমি এত কষ্ট করে কি হইলো আমার। এইটা আসলে এই ধারণাটা আসলে থেকে আমাদের বের হইতে হবে, কারণ সিজিপি আলটিমেটলি সবকিছু না। লাইফে খুব ছোট একটা পোর্শন হচ্ছে যে সিজিপিএ, ওইটার মধ্যে হাই হোক বা লো হোক, মানুষের লাইফ কিন্তু আরো অনেক বড়, অনেক বৃহৎ একটা জিনিস। তো ওইভাবে আসলে আমাদের চিন্তা করতে হবে। থ্যাংক ইউ স্যার। যেহেতু সিজিপি নিয়ে আলোচনা হচ্ছে, ছোট্ট করে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে যারা হাই সিজি থাকে বা লো সিজি যেই হোক না কেন, সবারই হয়তো ফরেন একটা টার্গেট থাকে যে আমি বিদেশে বাইরে লেখাপড়া করবো এমএসসির জন্য। তো স্যার জার্নাল পাবলিশের জন্য স্যার যদি কোনো ধরনের সাজেশন থাকে যদি একটু শর্ট করে আমাদেরকে বলে দিতেন। আসলে জার্নালের ব্যাপারটা খুব ছোটভাবে বলা আসলে সম্ভব না, আমি যদি তাও একটু চেষ্টা করি। জার্নাল পাবলিকেশন হচ্ছে আপনি কোনো একটা গবেষণা কাজ করছেন একটু বড় ধরনের, সেই বড় ধরনের গবেষণা কাজ বলতে আমি বুঝাবো যে একটু টাইম লাগছে এটাতে, এবং এইটা নতুন কিছু অ্যাড করে, মানে প্রেজেন্ট ফিল্ডে নতুন কিছু অ্যাড করে। তো এখন ওই জিনিসটাকে আপনাকে রাইটিং এর মাধ্যমে তুলে আনতে হবে। জার্নাল পাবলিশ করাটা অনেক বেশি কঠিন একটা কাজ, এবং এটাতে সময় অনেক বেশি লাগে, বাট যদি আপনি পাবলিশ করতে পারেন সেটা আপনার প্রোফাইলের মধ্যে অনেক বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করবে। এবং এটা কেন আসলে কাজে লাগে আমি বলি, বাইরের একজন প্রফেসরের কাছে আপনি যখন যে বলবেন যে স্যার স্যার আমাকে আপনার আপনার ইয়েতে নেন, আন্ডারে নেন, আমি কাজ করবো, সে তাহলে কি দেখে বুঝবে যে আপনার ওকে আপনাকে যে এখানে অ্যাড করবে কি দেখে? একটা জিনিস হচ্ছে সিজিপি, বা সিজিপিএ সবসময় আসলে একটা মানুষের প্যারামিটার হয় না, বাট আপনার যদি একটা জার্নাল পেপার থাকে সে বুঝবে যে না এই ছেলেটা রিসার্চ করে আসছে, এর আগে সে রিসার্চ কি এটা বুঝে, পেপার কি এটা বুঝে, এই জিনিসগুলো সে বুঝে, ঠিক আছে? তো এইটা যখন সে বুঝতে পারবে তখন কিন্তু হচ্ছে তার তার মধ্যে কিন্তু মানে এই বিবেচনাটা কাজ করবে যে তাকে আসলে কিভাবে নেওয়া উচিত কি উচিত না, এই ব্যাপারটা নিয়ে তার মধ্যে বিবেচনাবোধ কাজ করবে। এন্ড এটাই হচ্ছে জার্নাল পাবলিকেশনের অনেক বড় একটা সুবিধা। তো আমি বলবো জার্নাল পাবলিকেশনের জন্য আহ, প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে খুব ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্যের পরবর্তী সময়ে এটা নিয়ে মানে একটা রিসার্চ করতে হবে আমাদের, যে আমরা আসলে কি ধরনের গবেষণা করছি, এন্ড আমাদের আসলে এটা জার্নালে পাবলিশ করার মতন উপযোগী কিনা। কিন্তু অবশ্যই আমি মনে করি যে সবারই এটার পিছনে সময় দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। স্যার একটা ক্যাজুয়াল কোশ্চেন করি যে ভার্সিটিতে ঢোকার পর সবাই একটু ইতস্ততায় ভুগে যে আহ, আমি পড়াশোনা করতেছি, আমি জাস্ট পড়াশোনায় করবো নাকি আমার আদার্স কোনো অ্যাক্টিভিটিস দরকার, বা আমি বলছে সেমিস্টার ব্রেকের কথা। ভার্সিটি যখন ওপেন থাকে হয়তো আমাদের যারা ইঞ্জিনিয়ারিং করতেছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গুলোতে, তো স্যার হয় কি মানে ল্যাব রিপোর্ট প্রেশার, স্যার আপনার ক্লাস আমরা ক্লাস করি, তো সব মিলে একটা ব্যস্ততা থাকে, তো এক্সট্রা কিছু করার উপায় হয়ে ওঠে না। তো স্যার যখন সেমিস্টার ব্রেকটা পাই, আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেমিস্টার ব্রেক, আমরা লং একটা সেমিস্টার ব্রেক আমরা পেয়ে থাকি, তো 1-1.5 মাসও হয়, 2 মাসও হয়। ইভেন অস্ট্রেলিয়ার ইতিহাসও আছে যে সেমিস্টার ব্রেক শুরু হলে শেষ হয় না। তো তো স্যার ওই ব্যাপারে যদি আমি আসতে চাই স্যার, সেমিস্টার ব্রেকটা যদি আমি একটু ইফেক্টিভ ভাবে কাটাতে চাই, বা হচ্ছে এসেনশিয়াল কিছু যেগুলো শিখে রাখলে বা করে রাখলে ওই 2 মাস আমার আগে গেল, বা আমি অন্য কোনো সেক্টরে আমার এই এক্সপিরিয়েন্স বা আমার এই কাজটা আমি কাজে লাগাতে পারলাম, এই ব্যাপারে যদি একটু আমাদের সাজেশন দিতেন। সেমিস্টার ব্রেকে আমি মনে করি যেটা সেমিস্টার ব্রেকে প্রথমেই যেটা করা উচিত, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সবার প্রথমে আমাদের করতে হবে, মানে আয়ত্ত করতে হবে। সি প্লাস প্লাস বলি বা যাই বলি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আহ, তো প্রোগ্রামিং এর পরে হচ্ছে যে আমরা আমাদের পাইথন শেখাটা অনেক বেশি পরিমাণে জরুরি। এবং পাইথনের পরে আমি বলবো জিআইএস টা শেখানো হয় না অনেক সময়ই, তো জিআইএস টা শেখানো জন্য আমি সিভিলের পার্সপেক্টিভে বলতেছি, ডাটা সায়েন্সের ক্ষেত্রে পাইথন আমাদের সবসময় আসলে লাগবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে।
তো আমি বলবো এক্সট্রা যে জিনিসগুলো আছে সফটওয়্যার রিলেটেড স্কিল গুলো, সফট স্কিল না, এটা আসলে টেকনিক্যাল স্কিল, এই টেকনিক্যাল স্কিল গুলো নিয়ে হচ্ছে আমাদেরকে একটু কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আহ তো এটাই। থ্যাংক ইউ স্যার। তো স্যার সেমিস্টার ব্রেকে তো স্যার এভাবে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার শিখতে পারি। তো স্যার এমনিতে কি আমাদের এক্সট্রা যা এমন কোনো সফটওয়্যার কি আমাদের আছে যেটার জন্য লাইক আমরা সব সময় কাজে লাগবে সব ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, হোক সেটা সিভিল, ট্রিপল ই, সিএসসি, এরকম কিছু, তো যেগুলো আমাদের শিখে রাখা খুব দরকার বা আমাদের ফিউচার লাইফে খুব কাজে দেবে? হ্যাঁ, এটার প্রথমেই হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে তো অবশ্যই আমাদের যে এমএস বা এই ধরনের সফটওয়্যার গুলো, এগুলো তো সবাইকে আমাদের শিখে রাখতে হয়। আম, আমি বলবো পাইথনটা সবার শেখা উচিত, সবারই, মানে যে যে কোনো ডিপার্টমেন্টে যে কেউ থাকুক, পাইথনটা সবারই শেখা উচিত। অ্যান্ড অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, এটা আসলে ডিপার্টমেন্ট ভ্যারি করে। আমি বলবো পাইথন অনেক বেশি এখন ম্যাটার করে। পাইথনটা সবার শেখা উচিত এখন। তারপরে হচ্ছে যে পাইথন এবং আরেকটা জিনিস হচ্ছে আর স্ট্যাটিস্টিক্স সবারই এখন অনেক বেশি পরিমাণে লাগে। আমি দুইটা মডেলের মধ্যে যদি এখন কম্পারিজন করি, যে কোন মডেলটা আমার জন্য ভালো, স্ট্যাটিস্টিক্যাল অনেক অ্যানালাইসিস আমাদের লাগে। তো এইগুলা শেখার জন্য আসলে একটা উপায় হচ্ছে যে জার্নাল বেশি পরিমাণে পড়া। জার্নাল পড়লে হচ্ছে স্ট্যাটিস্টিক সম্পর্কে অনেক অনেক বেশি পরিমাণে আইডিয়া পাওয়া যায়। আর হচ্ছে যে পাইথনের সাথে যদি পরিচিত হওয়া যায়, পাইথন দিয়ে আসলে অনেক কাজ করা যায়। পাইথন হচ্ছে ফ্রি, এবং আমাদের ওপেন সোর্স সফটওয়্যার গুলো সম্পর্কে বেশি আইডিয়া রাখা উচিত। পাইথন, তারপরে হচ্ছে যে এই আর বা আর স্টুডিও, এইগুলো সব ডিপার্টমেন্টের আসলে লাগবে। তো আমি এই দুইটা সফটওয়্যার আসলে সাজেস্ট করবো শুরুতে। তো স্যার পড়াশোনা যখন করতে হয় তো স্যার মানে সিজি যখন আমি পেতে চাই যে পড়াশোনা ছাড়া উপায় নেই, বা হচ্ছে আমি যদি কোনো একটা ভালো কিছু করতে চাই তো পড়াশোনা ছাড়া উপায় নেই। তো স্যার ভালো রেজাল্ট করতে গেলে বা ভালো কিছু করতে গেলে পড়াশোনার পাশাপাশি আর কোন দিকটাকে আপনি প্রায়োরিটি দিবেন বা আপনি লাইফে দিয়েছেন, যেটার জন্য আজকে আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো পজিশনে আছেন, যে কেউ একটা ভালো পজিশনে এসে দাঁড়াতে পারে? আহ, পড়াশোনার পাশাপাশি বলতে তো আসলে কিছু নাই, বাট আমি মনে করি আমার ডিবেটিং লাইফটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে। আমি ডিবেটিং এর কারণে হচ্ছে যে আম, একটা মাইন্ডসেটের মধ্যে আগাইতে পারছি যে আমি যে কোনো কিছু করতে পারি চাইলে, এবং সঠিক প্ল্যান থাকলে হচ্ছে যে যে কোনো কিছু করা সম্ভব। হ্যাঁ, তো এই মাইন্ডসেটটা আমি ওইখান থেকে পাইছি। বাট জিনিসটা হচ্ছে আমার মতে আহ, বেশি বেশি মানুষের সাথে মেশা উচিত, যারা এর আগে এরকম কাজ করছে, ভালো কিছু করছে। ওদের থেকে সাজেশন নেওয়া উচিত, ওদের সাথে বেশি বেশি কথা বলা উচিত। এন্ড কথা বলে হইতেছে ঠিক করা উচিত যে আমাদের ভবিষ্যৎ করণীয় আসলে কি হইলে ভালো হয়। তো এই কথা বলাটা অনেক অনেক বেশি পরিমাণে জরুরি বলে আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে পড়াশোনার ধরন নিয়েও কিন্তু কথা আছে। আমরা আসলে ভার্সিটি লাইফের পড়াশোনা খুবই স্ট্র্যাটেজিক হইতে হয়। যদি স্ট্র্যাটেজিক ভাবে আপনি পড়াশোনা না করেন, তাইলে কিন্তু হচ্ছে যে মানে আপনার দেখা যাবে টাইম খুবই কম থাকে। আপনি যেসব জিনিস পড়ে আসছেন ওইটা পরীক্ষার মধ্যে আসে নাই, দেন আপনার সিজিপিএ ফল করছে, দেন আপনি অভিযোগ করা শুরু করছেন সে ঠিকই তো পড়াশোনা করছি, আমার সিজিপিএ কেন ফল করলো? কারণ আপনি স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করেন নাই, এবং হচ্ছে যে এই ভাবে যেভাবে পড়াশোনা করা উচিত ছিল সেভাবে করেন, আপনার সিজিপিএ ফল করছে। তো এই জন্য আমি বলবো যে পড়াশোনাটা কিভাবে করা উচিত এটা নিয়ে আলাদা একটা চিন্তা ভাবনা সবার মাথাতেই থাকা উচিত, এবং সবার রিসার্চ একটা থাকা উচিত যে আমি আসলে কিভাবে পড়াশোনা করলে বেস্ট আউটপুটটা পাই আমি, বা আমি যদি আমার সিজিপিএ ফল করে, আমি যদি আজকে একটা পরীক্ষা খারাপ করি, কি কারণে আসলে পরীক্ষাটা খারাপ করছি, বা কোন পরীক্ষার মধ্যে কোশ্চেন এমন আসছে, আমি কি করে গেছিলাম, কি ঝামেলাটা হয়েছে, সমস্যাটা কোন জায়গায় হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে রিসার্চ করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। তাহলে হচ্ছে যে মানে ভালো একটা আউটপুট আনা আসলে সম্ভব। না হলে হয়তো মানে শুধুমাত্র পড়াশোনা করাই হবে, কিন্তু ভালো কোনো রেজাল্ট আসবে না আর কি। থ্যাংক ইউ স্যার। তো স্যার আমরা যেহেতু অনেক দূর চলে আসলাম কথা বলতে বলতে, তো স্যার সিজিপি এর ব্যাপারটা গেল, আমাদের হচ্ছে করণীয় কি কি সেগুলো গেল। তো স্যার এখন যদি একদম বছরের লাস্টে চলে যায় মানে ফোর্থ স্টুডেন্টদের জন্য, তো থিসিস একটা বড় একটা পার্ট হিসেবে কাজ করে। সো জার্নাল পাবলিশ বলি বা হচ্ছে যাই বলি না কেন, থিসিস অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য। স্যার থিসিস চয়েসের জন্য কোন দিকগুলোকে স্যার আপনি প্রায়োরিটি দিবেন, বা যেগুলোর দিকে সব স্টুডেন্টদের মনে রাখা উচিত যে না এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমার এই থিসিসটা চয়েস করা উচিত, বা ফিউচারে আমার এই থিসিস কোনো কাজে দিবে কিনা, এরকম যদি অনেকের কনফিউশন থাকে, তো সেই ব্যাপারে যদি আমাদের একটু ডিটেলসে বলতেন।
আমি আমার থিসিসের গল্পটা বলি। আমি রিসার্চ শুরু করছি আমি যখন 3-1 ছিলাম, মানে লেভেল 3 টার্ম 1 ছিলাম, তখন থেকে আমার রিসার্চ শুরু হয়েছে। তো ওই সময় কি হয়েছিল যে আমাদের একজন স্যার ছিলেন আজিজ স্যার। তো আজিজ স্যারের এমএসসি থিসিসে আমি মানে জয়েন করলাম। স্যারই আসলে আমাকে নিছিলেন যে এইখানে আমি একটা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবো and কাজ শিখবো। তো কাজ শিখতে শিখতে দেখলাম হ্যাঁ ডিজাইন টিজাইন সবকিছুর সাথে আমি থিসিস ডিজাইনের সাথে জড়িত ছিলাম এন্ড সবকিছু সামনে থেকে দেখলাম আর কি। তো 3-1 3-2 গেল, আমার কয়েকটা কনফারেন্স পেপার হইলো, তারপরে হচ্ছে যে ফোর্থ ইয়ার আসলো। তো ফোর্থ ইয়ার আসার পরে এখন ডিসাইড করতে হবে যে আমি আসলে থিসিস টপিক কোনটা নিব। অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার থিসিস টপিক আগেই চুজ করা ছিল, যে আমি ফোর্থ ইয়ারের আগেই আমি জানি যে আমার আসলে আহ, এই জায়গাতে রিসার্চ হয় না। তো থিসিস শুরু করার আগে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এটাকে আমার জার্নাল পেপারে কোনো না কোনো ভাবে পাবলিশ করাইতে হবে। যেই কাজ আগে হয়ে গেছে ওই কাজে থিসিস করার কোনো মানে নেই। এখন একটা কথা আছে আবার যে থিসিস চুজ করার ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা থাকবে। যেমন যাদের লো সিজিপিএ বা যারা হচ্ছে যে পরবর্তীতে এই থিসিস দিয়ে কোনো কিছু করতে চায় না, যাদের রিসার্চে আর লাগবে না এই থিসিসটা, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে কোনোভাবে একটা মোটামুটি থিসিস দাঁড় করায় হচ্ছে দিয়ে দিলে পার পাওয়া যায়। যদিও এটা আসলে আমার জন্য মোরালি কারেক্ট হইতেছে না কাউকে সাজেস্ট করা, বাট বাংলাদেশে এটা হয় এবং তাদের জন্য বেস্ট অপশন। বাট মোরালি কারেক্ট যে অপশনটা সেটা হচ্ছে থিসিসে আপনি নতুন কোনো কিছু অ্যাড করার ট্রাই করবেন যেটা হয়তো এক্সিস্টিং লিটারেচারের মধ্যে নাই, এক্সিস্টিং গ্রাউন্ডে বা ফিল্ডে, এক্সপেরিমেন্টাল ফিল্ডে এক্সিস্টই করে না, আপনি নতুন কিছু করছেন, ওইরকম কোনো কিছু করার ট্রাই করা। এখন ওইরকম কোনো কিছু সবকিছু আপনি দেখুন মানে গ্র্যাভিটেশন আবিষ্কার করে ফেলতে পারবেন না হঠাৎ করে, যে নিউটনের পর আপনি হঠাৎ করে গ্র্যাভিটেশন আবিষ্কার করে ফেলছেন, এরকম কোনো কিছু নতুন ভাবে করাটা খুব টাফ। বাট আমাদের অ্যাঙ্গেলটা মানে এখন কিন্তু সবাই ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে চলে গেছে। মনে করেন যে আমি একটা মানে জার্নাল দেখতেছিলাম, মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি, আমার থিসিসের যে জার্নাল পেপারটার জন্য আমি ট্রাই করতেছিলাম, ওই ট্রাই করার ক্ষেত্রে আমি প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত রিজেক্ট খেয়েছি জার্নালের মধ্যে। কিসের জন্য রিজেক্ট খেয়েছি? যে ওরা বলতেছে এখানে নতুন কোনো কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, নতুন কোনো কিছু মানে কি করা যায়, একই কাজ সেম কাজ আমি কি করছি অন্য একটা ফিল্ডে দেখছি ওরা কি করছে, ওরা দেখছি যে যেভাবে প্রেজেন্ট করছে ওই ফিল্ডটা হচ্ছে কি সৌর বিদ্যুৎ নিয়ে আর কি। হ্যাঁ, সৌর বিদ্যুতের ফিল্ডে আমি কাজ করছি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে, ওরা কাজ করছে সৌর বিদ্যুৎ নিয়ে। তো সৌর বিদ্যুতের ফিল্ডে ওরা একটা জিনিসকে যেভাবে কোরিলেট করছে আমি ওইটা দেখলাম, আচ্ছা ঠিক আছে এইভাবে আমার করা যায়। মানে ওদের এখানে দুইটা ভ্যারিয়েবল ছিল, দুইটা ভ্যারিয়েবলকে ওরা কোরিলেট করছে, আমার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে আমিও কোরিলেট করব। কিন্তু ওরা জার্নালে কিভাবে লিখছে আমি পুরো জার্নালটা পড়লাম এন্ড অ্যানালাইসিস করলাম, দেন আমি ওদের মতন করে হচ্ছে সাজানোর চেষ্টা করলাম যে ওই ফিল্ডের নলেজটাকে আমি আমার ফিল্ডের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দেন আমার এখনো রিভিউ আছে জার্নালটা, ওইটা কিন্তু মানে রিজেক্ট খায় নাই এখনো, মানে মোটামুটি এখন আমরা বুঝতে পারতেছি যে এটা একসেপ্ট হবে। তো জিনিসটা হচ্ছে এইটা আর কি, যে নতুন কিছু করা আসলে দরকার। থিসিসের মধ্যে আমাদের সবসময় এই জিনিসটা নিয়ে সাবধান থাকতে হবে যে নতুন কিছু করা দরকার, নতুন কিছু মানুষকে দেওয়া দরকার, পৃথিবীকে দেওয়া দরকার। এতে করে যে আমাদের নামটা আসলে অনেক দিন পর্যন্ত মানে জার্নালের মানে মানুষের মনের মধ্যে থাকবে। এন্ড হচ্ছে যে এটা খুব একটা আরাম লাগে দেখতে, যে সাপোজ আমি চৌধুরী চৌধুরী এয়ারটেল 2019 এরকম একটা জিনিস যদি কোনো জার্নালের রেফারেন্স আকারে যায়, সেটা দেখতে আসলে অন্যরকম একটা ফিলিংস আসে। তো থিসিসের ক্ষেত্রে এই হচ্ছে সাজেশন, নতুন কোনো কিছু ট্রাই করতে হবে। পুরাতন কোনো কিছু নিয়ে কাজ করলে আপনার জার্নাল পেপারে পাবলিশিং এর সম্ভাবনা প্রায় জিরোর কাছাকাছি যাবে। এই জন্য নতুন কোনো কিছু আগের থেকে পড়াশোনা করে যে আপনি যেটা করতেছেন সেটা আগে কোনো কিছু হয়েছে কিনা বা এইরকম ধরনের কাজ হয়ে গেছে কিনা এটা আগে নিশ্চিত হয়ে তারপরে থিসিসের টপিক বাছাই করা উচিত। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য। তো যেহেতু থিসিসের ব্যাপারে কথা হচ্ছে, সো এরপরই টার্গেট থাকে অনেকে যে আমি আমার থিসিস পেপার নিয়ে বা আমার সিজিটা যদি ভালো থাকে সো আমার একটু ইজি হয় বাইরে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটি গুলোতে। তো স্যার আইএলটিএস আর জিআরইর জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায়, অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো কখন একজন স্টুডেন্টের শুরু করা উচিত, যে আমি কখন শুরু করব, মানে কনফিউশনে থাকে বা কোচিং করব কিনা, স্যার এই ব্যাপারটা নিয়ে যদি একটু খোলাসা একটা আলোচনা করে দিতেন। ইট ডিপেন্ডস, আমি কোচিং করবো কিনা এটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরেই। যেমন একজন স্টুডেন্ট যদি এরকম হয় সে ছোটবেলা থেকে ইংলিশ পড়তে পড়তে বড় হয়েছে, সে ইংলিশ নোবেল পড়ছে, ইংলিশ স্টোরি পড়ছে, তার ইংলিশ বুঝতে কোনো সমস্যা হয় না, সেই ক্ষেত্রে আসলে আলাদা কোচিং টোচিং বা খুব একটা বেশি পড়াশোনা তার করার দরকার হয় না। সে শুধু যদি জিআরইর জন্য 1 মাস একদম ধুমসে খাটাখাটি করে পড়াশোনা করে তাইলে হচ্ছে সে ভালো করতে পারবে আইএলটিএস এর জন্য। দুইটা আসলে মোটামুটি সেম প্রিপারেশন না, ধরন আলাদা, বাট হচ্ছে যে ইংলিশের কথাটা বলতেছে আর কি এটা। আর ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেক আগে থেকেই ভালো থাকে, জিআরই ম্যাথমেটিক্সটা একটু অন্যরকম হয় আর কি, মানে সোজাই কিন্তু অন্যরকম হয়, এটা আমি আসলে ডিটেইলসে বলতে যেতেছি না। তো যে কোশ্চেনটা হইতেছে প্রিপারেশন কখন থেকে আমি শুরু করবো, প্রিপারেশন
অ্যাকচুয়ালি বলতে গেলে ইন্ডিয়াতে যদি আমরা খেয়াল করি, ইন্ডিয়াতে কিন্তু ওরা 4-1 4-2 মানে একদম ফোর্থ ইয়ারে থেকেই ওরা প্রিপারেশন নিতে থাকেন, তো জিআরই দেওয়া গ্রাজুয়েশনের আগেই কমপ্লিট হয়েছে। বাংলাদেশেও এখন হয়, বাংলাদেশে অনেকে এটা করে। তো বেস্ট অপশন যদি আপনার এটা টার্গেট থাকে যে আপনি গ্রাজুয়েশনের ঠিক পরপরই হইতেছে পিএইচডি বা মাস্টার্স করতে হচ্ছে বাইরে যাবেন, 4-2 শেষ হওয়ার আগেই, মানে 4-1 আর 4-2 এর মাঝে যে সময়টা থাকে, কারণ 4-2 হচ্ছে তো একদম একটা রিল্যাক্স টাইম থাকে, কারণ ওই সময় থিসিস থাকে, আর বেশি একটা চাপ থাকে না পড়াশোনার। 4-2 টাইমটা জিআর এর জন্য পড়াশোনা করার জন্য খুব ইফেক্টিভ একটা টাইম, এবং ওইটার মধ্যে পড়াশোনা করা যায় চাইলে। আর জিআরই পড়াশোনাটা বেশ টাফ এবং সময় সাপেক্ষ, এটা আমি বলবো। বলার যে এটা ডিপেন্ড করে আসলে কে কিরকম ইয়ে করতেছে, পড়াশোনা করছে এর আগে, বা কার ব্যাকগ্রাউন্ড কিরকম তার উপরেও ডিপেন্ড করে। আইএলটিএস, টোফেল বা জিআরই যাই বলি, এইটার প্রিপারেশন আমার মতে 4-2 থেকে নেওয়া পসিবল। 4-2 এর মধ্যে নেওয়া পসিবল, 4-1 এর পরে নেওয়া এটা পসিবল। যেমন আমি যদি বলি, আমি যেটা করতাম, আমি জিআরই দিয়েছি বাট এখনো বাইরে যাই নাই, কারণ হচ্ছে বুয়েটে আমার থাকা লাগবে আরো কয়েক বছর তো পার্মানেন্ট করার জন্য। তো এখন কথা হইতেছে, জিআরইটা দেওয়ার আগে আমি যেটা করতাম যে, আমি যখন বাস দিয়ে যাওয়া আসা করতাম তখন ম্যাগুসের একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে ওয়ার্ড শিখতে থাকতাম কনটেক্সট অনুযায়ী, জাস্ট মুখস্থ না, যে ওয়ার্ড গুলার মিনিংটা আসলে কোনটা, কনটেক্সটটা কোনটা, এগুলো শিখতে থাকতাম। তো এইটা অনেক বেশি হেল্প করছে। এন্ড 4-2 তে যদি আমি জিআরই দিতে চাই, সেই ক্ষেত্রে তো আমার অনেক প্রিপারেশন নিতে হবে, মানে হচ্ছে যে গাইডলাইন গুলো আছে, এটা আগে যারা জিআরই দিছে তার সাথে কথা বলতে হবে। আমি যদি 4-2 তে জিআরই দিতাম, তাহলে আমি কি করতাম, যারা জিআরই দিছে অলরেডি তাদের সাথে কথা বলতাম রিসেন্টলি জিআরই এর মধ্যে কি কি হইতেছে না হইতেছে। জিআরই আবার ইয়ে করে, মানে টাইম টু টাইম অনেক ভ্যারি করে, যে এক সময় এক ধরনের কোশ্চেন আসে, যেমন আমার সময় দেখা গেছে যে প্রবাবিলিটি থেকে ম্যাথ অনেক বেশি পরিমাণে আসতেছে, আবার তার আগ পর্যন্ত আমি যখন দেখছি যে প্রবাবিলিটি থেকে ম্যাথ খুব কম আসে। তো এরকম ডিপেন্ড করে। তো রিসেন্ট যারা জিআরই দিয়েছে তাদের সাথে কথা বলা উচিত, এন্ড কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি ম্যাটেরিয়াল ইউজ করা উচিত, কোন ম্যাগুসের আমি পেইড অ্যাকাউন্টটা কিনবো কি কিনবো না, কিনলে কার কাছ থেকে কিনবো, কম ইয়েতে বা পার্টনারশিপে কার সাথে পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে ডিল করা যাইতে পারে। 4-2 এর মধ্যে এটা যথেষ্ট অপশন থাকে। তো জিআরই আর আইএলটিএস এর প্রিপারেশনটা এইভাবেই আসলে 4-2 তে থাকতে নেওয়া যাবে। স্যার, তো স্যার আইএলটিএস এর ব্যাপারটা যেহেতু আমরা দেখলাম, তো এখন যদি আমরা একটু গভর্নমেন্ট সেক্টরের দিকে যাই, যেহেতু স্যার আপনি সিভিল ব্যাকগ্রাউন্ডে আছেন, তো স্যার লেকচারার ছাড়া বা যদি আমরা অন্যান্য প্রাইভেট জব ছাড়া চিন্তা করি, যে গভর্নমেন্ট জব দ্য মেইন অপশন সবার টার্গেট থাকে, সেটার প্রিপারেশন বা সেটা কিভাবে স্কোপ তৈরি করা যায়, বা নিজেকে কিভাবে কখন থেকে শুরু করা যায় প্রিপারেশন নেওয়াটা, স্যার এই ব্যাপারে যদি একটু ছোট করে আমাদেরকে একটু আইডিয়া। আচ্ছা, আমি সবার কাছে প্রথমে একটা জিনিস বলতে চাই, যে গভর্নমেন্ট জবগুলোর প্রিপারেশন স্টাইলটা মোটামুটি সবগুলা গভর্নমেন্ট জবের জন্যই মোটামুটি সেম থাকে। যেমন সিভিলের যদি আমি বলি, এলজিডি বা হচ্ছে পিজিসিবি বা ডিপিডিসি যাই বলি, মানে প্রত্যেকটা ইয়েতেই হচ্ছে সিভিলের কোশ্চেন গুলো মোটামুটি সেম ধরনের থাকে। তো এইগুলাতেও হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আগে যারা এখানে পরীক্ষা দিচ্ছেন তারা আসলে কি কি কোশ্চেন ফেস করছেন, কি কিভাবে প্রিপারেশন নিছেন, সেটা তাদের কাছ থেকে কথা বলে হচ্ছে জানতে হবে। এবং যেটা বলে চৌথা বলে, তাদের কিছু নোট থাকে, সেই নোটগুলো কালেক্ট করা খুব বেশি পরিমাণে দরকার। তার কারণ হচ্ছে ওই নোটগুলোর মধ্যে খুব কম পরিশ্রমে আপনি কিন্তু অনেক কন্টেন্ট পাবেন। এবং আমাদের যে সমস্যাটা হয়, আমরা ফার্স্ট ইয়ারে যে জিনিসটা পড়ে আসছি, ওই জিনিসটা কিন্তু ফোর্থ ইয়ার আমাদের খুব বেশি একটা মনে নাও থাকতে পারে। কিন্তু ওই নোটগুলাতে দেখা যাবে যে সামারাইজ করা আছে সবকিছু মোটামুটি, যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যেসব কোশ্চেন গুলো খুব বেশি পরিমাণে আসে সেই কোশ্চেন গুলো। যেমন আমি কিন্তু একটা জিনিস বলবো, যে ইন্টারভিউতে খুব কমন কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার আসে, মানে স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী। যেমন আমি খুব বেশি পরিমাণে ফেস করছি একটা কোশ্চেন সিভিলে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর বিওডি সিওডি আর কি, সরি বায়োলজিক্যাল, আমি এক্সাক্ট আমার ফুল ফর্মটা এখন মনে পড়তেছে না। তো বিওডি আর সিওডির মধ্যে পার্থক্য কি, এইটা হচ্ছে যে অনেকবার আমি ফেস করছি, এবং এটার মধ্যে একটা কনফিউশন আছে ফুল ফর্মের মধ্যে, এই জন্য আমি এটা বলতেছি না, এই কনফিউশনটাই আমার এখন মনে নেই। তো বিওডি আর সিওডির মধ্যে পার্থক্য এটা অনেকবার আসছে কোশ্চেনে। তারপরে হচ্ছে আর ট্রান্সপোর্টের কিছু কোশ্চেন করতো, তারপরে এসএফডি বিএমটি ডায়াগ্রাম আঁকতে দিত। তো এই জিনিসগুলো কিছু কমন কোশ্চেন আছে, এগুলো একটু ভালো মতন দেখে শুনে যেতে হবে, যে কিভাবে এই কোশ্চেন গুলো ফেস করতে হবে বা এই কোশ্চেন গুলোর অ্যান্সার আসলে কি। তো এটা করলেই মোটামুটি আশা করি মানে একটা ভালো প্রিপারেশন তার করানো যায়। এবং বেসিক্যালি বললাম, ওই নোট গুলো আসলে জোগাড় করাটা এন্ড পড়াটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। তো স্যার এবার একটু আপনাকে কিছু পার্সোনাল কোশ্চেন করি স্যার, মানে অনেক তো আলোচনা হলো সিজি নিয়ে,
এখন কি নিয়ে ব্যস্ততা কাটছে মেইনলি? আর হচ্ছে স্যার আপনার রিসেন্টলি বই নিয়ে রয়েছে কিছুদিন আগে, পদ্মা সেতু। তো আমরা সবাই এটা মোটামুটি অনেক পড়েছি। স্যার এইটা একটু গল্পটা পিছনের গল্পটা যদি আমাদের একটু বলতেন যে কিভাবে শুরু হলো এটা লেখা বা চিন্তাধারা, বা এখন কেমন রেসপন্স পেলেন এটার এই বইয়ের থেকে? আচ্ছা, বইয়ের রেসপন্স তো খুবই ভালো। আমি যখন বই লেখার প্ল্যানটা নিছি হাতে, তখন আসলে প্রকাশকদের সাথে কিভাবে যোগাযোগ করবো এই ধরনের কোনো আইডিয়া আমার মাথায় ছিল না। তো আমি যোগাযোগ করি আমাদের বুয়েটের খুব স্বনামধন্য একজন লেখক ফারসিন মান্নান মোহাম্মদী স্যারের সাথে। আমি স্যারকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করি, এন্ড উনি মেইনলি আমাকে প্রকাশকদের সাথে যোগাযোগ করায় দেন যে দেখেন এখন পদ্মা সেতু যেহেতু খুব হট একটা টপিক, এন্ড এটা সম্পর্কে মানুষের ইঞ্জিনিয়ারিং নলেজটা খুব কম। আপনি এমন কিছু যদি করতে পারেন যে এমন ভাষায় লিখতে পারেন যেটার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং নলেজটা আমাদের কমন পিপল যারা আছে তাদের কাছে খুব সহজ ভাষায় উপস্থাপন করা যাবে, সেটা অনেক ভালো একটা কাজ হবে, সেটা খুব নতুন একটা কাজ হবে। তো ওই অনুযায়ী পদ্মা সেতুর টেকনিক্যাল আসপেক্ট নিয়ে আমি একটা বই লেখা শুরু করলাম, যার নাম পদ্মা সেতু, এবং ওই শিরোনামে হচ্ছে বের হয়েছে অমর একুশে গ্রন্থমেলা 2020-এ। এবং এই বইটা লেখার সুবাদে আমার যোগাযোগ হয়েছিল জাতীয় অধ্যাপক মরহুম ডক্টর জামিলুর চৌধুরী স্যারের সাথে, এবং উনি বইটা পড়ছিলেন, বইটার ভূমিকা তার হাতে লেখা। তো আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি যে স্যারের সাথে যোগাযোগ করার অপরচুনিটিটা আমার মিলছিল, এন্ড উনি আমার বইটার ভূমিকা লিখছেন। এবং ওনার মুখ থেকেই শোনা যে পদ্মা সেতুর টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে বাংলাদেশের প্রথম বই এইটাই ছিল। তো স্যারের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল মার্চের 2 তারিখ, এন্ড দেন স্যার গত 28 এপ্রিল মৃত্যুবরণ করেন রমজান মাসেই। তো এই আহ, এই যেটার পরে তো তার কাছে আমি তার হাতে আমি বইটা তুলে দিয়ে আসতে পারছিলাম 2রা মার্চেই, সেই দিনই লাস্ট দেখা হয়েছিল তার সাথে। তো যাই হোক, স্যারের প্রতি আমরা অবশ্যই অনেক বেশি শ্রদ্ধা রাখি, এন্ড স্যার অনেক বড় একজন মহিরুহ ছিলেন আমাদের জন্য। তো পদ্মা সেতুর এই আসপেক্ট নিয়ে যেহেতু লেখা হয়েছে একবার, আমার সামনের বইমেলাতেও একটা বইয়ের প্ল্যান চলতেছে, লেখা শুরু হয়েছে। তো ওই বইটাও মেইনলি হচ্ছে পুরকৌশল নিয়েই। আমি মূলত আসলে যদি এমন কোনো কন্টেন্ট থাকে, যেমন আমি কখনো এটা সাপোর্ট করি না যে কন্টেন্ট আমি ভিডিওতে রিপ্রেজেন্ট করতে পারবো, ওই কন্টেন্ট আবার যদি আমি বই হিসেবেও লিখি, ওই জিনিসটা আসলে আমি ঠিক সাপোর্ট করি না। তার কারণটা হচ্ছে আসলে বই একটা খুব এক্সক্লুসিভ জিনিস, বই আসলে খুব মানে শ্রদ্ধার একটা জিনিস। বই আসলে মানে হচ্ছে চিরসবুজ একটা জিনিস, হ্যাঁ। কারণ এই বইটা প্রজন্মের পর প্রজন্ম হয়তো পড়বে, বা আমার থেকে কয়েক জেনারেশন পরের প্রজন্ম যে হয়তো এই বইটা পড়বে। তো এই জন্য বইকে আসলে এমন কোন জিনিস নিয়ে বই লেখা উচিত না যেটা হয়তো এক জেনারেশন পরে কেউ ইয়ে করবে না। হ্যাঁ, আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন যে এই ভিডিওটা একবার দেখার পরে কেউ আর দেখবে না, ঠিক আছে, ওকে, মজা পাইলো, শেষ। বাট বই আসলে এরকম না। বই হচ্ছে সংগ্রহে রাখার মতন একটা জিনিস যেটা আপনাকে বেনিফিট দিবে, আপনি ভবিষ্যতে ইউজ করবেন। এন্ড বইয়ের এক্সক্লুসিভনেস আছে এমন জিনিস নিয়ে আসলে বই লেখা উচিত। তো আমি চেষ্টা করবো আমার এই ফিলোসফিটা সারা জীবন ধরে রাখার জন্য। এবং অন্য যেই সব জায়গাতে আমি দেখতে পাই যে মানুষজন যে জিনিস নিয়ে ভিডিও বানাইতেছে ইউটিউবে, তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জিনিস নিয়ে বই লিখে হচ্ছে যে আহ, বই পাবলিশ করতেছে, এন্ড ওই বই অনেক বেশি পরিমাণে বিক্রি হইতেছে। আমি আশা করব ইভেন ইফ আমার ভিডিও কন্টেন্ট বা অন্যান্য কন্টেন্ট যদি এনরিচড হয় এবং এটা যদি মানে পপুলারিটি পায়, তারপরেও আমি ওইগুলার নিয়ে আসলে বই লিখতে যাব না। তার কারণ হচ্ছে যে আসলে এরকম কন্টেন্ট নিয়ে আসলে বই লেখা না, বই পুরোপুরি টোটালি ডিফারেন্ট একটা জিনিস। এন্ড ওই ডিফারেন্ট জিনিসটা, বইয়ের এক্সক্লুসিভনেসটা ধরে রাখার জন্য আমি আজীবন চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার একটা কোশ্চেন আসছে যে স্যার এখন তো জব সেক্টরে গেলে অনেক জায়গায় এক্সপিরিয়েন্স চায়, সো একজন ফ্রেশার হিসেবে সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে সে গেইন করতে পারে, সেটা একটা কমন কোশ্চেন অনেকে। তো এটা নিয়ে যদি একটু স্যার সঠিক কিছু বলতেন আমাদের জন্য। আমি তো সবসময় সাজেস্ট করি ইন্টার্ন হিসেবে যদি কোথাও যোগ দেওয়া যায় সেটা অনেক বেশি পরিমাণে বেনিফিট অ্যাড করে। বাট বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ অনেক কম। বাইরে কিন্তু অনেক জায়গাতে এরকম হয় যে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয়, বিভিন্ন জায়গাতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। তো বাংলাদেশে এটা নাই। যদি ইন্টার্নশিপ করা যেত তাহলে ভালো হতো। বাংলাদেশে এটা নাই বলা উচিত না, আসলে আছে, কিন্তু আমরা আসলে খুব বেশি একটা খোঁজ খবর রাখি না বা চেষ্টা করি না। বাংলাদেশের অনেক নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন যেগুলো আছে, স্ট্রাকচারাল ফার্ম, তারা কিন্তু মাঝে মাঝে ইন্টার্নশিপের সুযোগ
দেয় বা তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন যে আমি করতে চাই, আমাকে আপনাদের প্রজেক্টের মধ্যে ইনভলভ করেন কোনো না কোনো ভাবে, আমি জাস্ট শিখতে চাই, তাইলে কিন্তু হচ্ছে যে নিজে থেকে একটু উদ্যোগটা নিলে একটা এক্সপিরিয়েন্স গেইন করা যায়। এবং তাদেরকে যদি আপনি বলেন যে আমাকে একটা সার্টিফিকেট ব্যবস্থা করে দেন, সেটাও হয়। সেকেন্ডলি যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোতে আমি দেখছি HBRI হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, HBRI কিন্তু হচ্ছে যে ইন্টার্নশিপের ইয়ে করা যায় চাইলে। তো এই ধরনের জিনিসগুলা এই জায়গাগুলোতে আসলে মানে অপরচুনিটিটা খুঁজতে হবে, নিজের থেকে খুঁজতে হবে, খুঁজে হইতেছে দেন কাজ করতে হবে আর কি। তো আমার মনে হয় ইন্টার্নশিপের সুযোগটা এটা একটা জিনিস হইতে পারে। অথবা যদি আপনি কোনো স্যারের রিকমেন্ডেশন গেইন করতে পারেন যে এই স্যারের সাথে আমি কাজ করছি, এই স্যার আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখলো, সেই রিকমেন্ডেশন লেটারও কিন্তু অনেক বেশি কাজে লাগে। তো এক ইন্টার্নশিপ, দুই রিকমেন্ডেশন লেটার, এই দুটো জিনিসের মাধ্যমে আসলে আপনি এক্সপিরিয়েন্স যে জায়গাগুলোতে আপনার চাকরি ক্ষেত্রে চাবে, ওই জায়গাগুলোতে আপনি কিন্তু শাইন করতে পারবেন আর অন্যদের চেয়ে আগে থাকতে পারবেন আর কি। তো এই থ্যাংক ইউ স্যার। তো স্যার এখন আপনার সাথে অনেকক্ষণ কথা হলো। তো স্যার আমরা আমাদের সিইও এন্ড ফাউন্ডার অফ কনসেপ্ট 71 নাবিল স্যার আমাদের সাথে জয়েন করতে চাচ্ছি উইথ ইউর পারমিশন। yeah, of course, of course. জি জি। হ্যালো নাবিল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু ধন্যবাদ আলাইকুম ইনায়েত। স্যার। আরে স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। ইনায়েত আমার স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো পুরো সেশনটা দেখলাম, লাস্ট পর্যন্ত অনেক আমাদের সাথে এখনো অনেকেই আছে। তো সব মিলে আসলে আমারও খুব ভালো লাগলো যে এই ধরনের একটা আমরা আসলে করতে পারছি। তো ইনায়েতকে আসলে অনেক থ্যাঙ্কস কনসেপ্টের পক্ষ থেকে, এবং নাইম তোমাকেও থ্যাঙ্কস এত সুন্দর হোস্টিং করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। You're স্যার welcome, আপনার sir. যদি কিছু বলার Welcome, থাকে sir. আমাদের জন্য স্যার, স্যার হ্যাঁ, আমাদের আপনার যদি কিছু বলার থাকে কনসেপ্ট 71 নিয়ে বা আমাদের ফিউচার প্ল্যান নিয়ে বা আমরা কি করতে পারি। আচ্ছা, আমরা আসলে কনসেপ্টটাতে আসলে মেইনলি ইউটিউব বেসড একটা চ্যানেল। তো আমরা আসলে এই কোয়ারেন্টাইনের মধ্যে চিন্তা করলাম যে আমরা যদি কিছু সেশন করতে পারি, লাইক আজকেরটা বা গতদিন একটা হয়েছিল যে জিআরই এবং আইএলস নিয়ে। এর আগে আমরা একটা ওয়ার্কশপও নামিয়েছি। তো এই ধরনের কাজগুলো দেখলাম যে বেশ সাপোর্ট করতেছে সবাই। আর আজকের লাইভ সেশনটা থেকে আসলে অনেক কিছু শেখারও আছে, কারণ একদম নিউলি যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয় তাদের অনেক বেশ কিছু কনফিউশন থাকে। তো আমার মনে হয় এই লাইভ সেশনটা যারা দেখেছে হয়তোবা একটু হলেও উপকারে দিবে। এবং এনায়েত খুব সুন্দর সুন্দর কথা বলছে, আমাদেরও খুব ভালো লাগছে। তো কনসেপ্টটা আমরা চেষ্টা করব এই ধরনের আরো যদি লাইভ সেশন করা যায়, আপনাদের সাপোর্ট থাকে বা আপনাদের যদি কোনো পার্টিকুলার টপিকে ইন্টারেস্ট থাকে, তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের গেস্টকে আমাদের এই লাইভ সেশনগুলোতে আনার জন্য। আপাতত এটাই। থ্যাংক ইউ স্যার। এনার স্যার কাছে একটু যদি আসতে চাই স্যার, অনেকক্ষণ তো ফর্মাল কথাবার্তা হলো। তো স্যার এখন স্যার কনসেপ্ট 71 এর জন্য স্যার আপনার কোনো সাজেশন বা বক্তব্য বা গুড উইশেস থাকলে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, কনসেপ্ট 71 সম্পর্কে আমি প্রথম জেনেছিলাম হচ্ছে নাবিল স্যারের মাধ্যমেই। তখন আমি আসানুল ইউনিভার্সিটির লেকচার হিসেবে ছিলাম। তো উদ্যোগটা অনেক বেশি পরিমাণে ভালো ছিল। তার পরবর্তীতে কোনো একটা কারণে হয়তো একটু পিছন দিকে যায়, কিন্তু এখন আবার খুব জোরে সোরে এই কার্যক্রম শুরু হয়েছে দেখে খুব ভালো লাগতেছে। আসলে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো, অনলাইন প্ল্যাটফর্ম গুলো আমাদের আসলে অনেক বেশি এনকারেজ করা উচিত আমাদেরকে। আসলে যারা আমরা ফ্যাকাল্টি হিসেবে আছি তাদেরকে আসলে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে অনেক বেশি এনকারেজ করা উচিত, আমি এটা মনে করি। তার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড আসলে এখন অনলাইন প্ল্যাটফর্মে যাবে, এবং একটা সময় এমন আসবে যে মানুষ আসলে বা স্টুডেন্টরা আসলে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশি পড়াশোনা করবে, এন্ড পুরো শিক্ষা জগৎটাই হচ্ছে অনলাইনের মধ্যে আসবে। তো ওইটার জন্য আসলে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। আর এই কনসেপ্টের মতন যে উদ্যোগগুলো আছে, এইগুলোকে আসলে আমি তো মনে করি যে খুব নভেল কিছু উদ্যোগ, যেটা হয়তো এর আগে কখনো নেওয়া হয়নি বা মানুষ প্রথমবারের মতন নিতেছে। কনসেপ্টের একটা বড় ধরনের এক্সেপ্টেবিলিটি আছে স্টুডেন্টদের মাঝখানে বা ম্যাথ পিপলের মাঝখানে। তো এই ইনিশিয়েটিভ গুলোকে আমার মতে ফ্যাকাল্টিদের পক্ষ থেকে হোক বা স্টুডেন্টদের পক্ষ থেকে আরো বেশি পরিমাণে এনকারেজ করা উচিত। এন্ড এই সেশন গুলোর ব্যাপারে যদি বলি, সেশন গুলো আমি এর আগের সেশনটা আমার ছিল, তারপরে হচ্ছে যে নাইমের হোস্টিং ছিল, দেখতেছিলাম। তো এই ধরনের টপিক বেসড সেশন কিন্তু আমাদের আরো বেশি পরিমাণে দরকার, এবং এগুলো অনলাইনে থাকা বেশি পরিমাণে দরকার, যাতে করে হচ্ছে মানুষের মধ্যে ভুল কনসেপ্ট যেগুলো আছে সেগুলো যাতে দূর হয়, এবং সামনে ফিউচারে কি কি প্ল্যান করতে পারবে তারা, কি করা উচিত, সেটা যাতে ভালো একটা গাইডলাইন তারা পায়।
তো ওই জন্য আমার মতে রাইট পার্সনকে যদি এই সেশনগুলোর মধ্যে আনা যায়, কন্ট্যাক্ট করা যায় সেশনগুলো ভালো মতন, সেটা একটা ইউজফুল রিসোর্স হিসেবে কিন্তু অনলাইনের মধ্যে থাকবে, এন্ড এটা কিন্তু অনেক মানুষকেই উপকার করবে। এটা যত বছর থাকবে তত বছর পর্যন্ত উপকার করবে। তো কনসেপ্ট 71 কে আমি এই কারণে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাবিল স্যার যদি শেষ কিছু বলার থাকতো, স্যার আমরা একদম শেষ সময় চলেছি স্যার, যদি কিছু বলতেন আমাদের কনসেপ্ট 71 এর জন্য এবং অডিয়েন্স এবং এনএস স্যারকে উদ্দেশ্য করে। আচ্ছা, না আজকে আসলে লাইভ সেশনটা প্রথম থেকেই পুরোটাই দেখা হলো, তো অনেক কিছুই চলে আসছে, আসলে তেমন কিছু বলার নাই, আমাদের আজকের গেস্ট এনায়েত সবকিছুই বলে গেছে। তো আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা একটু বলি বা আমরা দেখা যায় যে আমাদের কোনো একটা ফ্যাকাল্টির পড়া আমরা বুঝতে পারি না, তখন আমরা যেটা করি যে ওই ফ্যাকাল্টিকে আমরা ব্লেম করি যে আসলে ওনার পড়া আমরা বুঝতেছি না। তো যদি কোনো এই সিচুয়েশনে পড়ে, তো ইউজুয়ালি এই সিচুয়েশনে সবাই পড়ছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এরকম কিছু একটা ব্যাপার হয়ে যায় যে কোনো একটা পার্টিকুলার ফ্যাকাল্টি বা যে কারো পড়া আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। যদি এই সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা ওই ব্লেমটাকে না করি, আমরা ব্লেম না করে ওই পার্টিকুলার সাবজেক্টটা যিনি পড়ায়, তো ওইটাকে আমরা একটু বেশি করে সময় দিই, আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে হোক, বড় ভাইদের হেল্প নিয়ে হোক, বা ওই ফ্যাকাল্টির কাছে পার্সোনালি যেয়ে হোক, সামহাও মানে যে কোনো একটা উপায় আমাদেরকে ওই পড়াটা বুঝে নিতে হবে। কারণ আপনি যখন পাস করে বের হয়ে যাবেন, আপনি যদি কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা পরীক্ষায় আপনার এই ওই সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, এবং আপনি তো তখন বলতে পারবেন না যে আপনি ওই ফ্যাকাল্টির পড়া বুঝতে পারেন নাই বা আপনার ফ্যাকাল্টি আপনাকে বুঝাইতে পারে নাই। তো এইরকম কেসগুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই ব্লেমটা আমরা না দিই, আমরা হচ্ছে এটা নিয়ে আরেকটু স্টাডি করি। অনেক সময় আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমার অনেক প্রফেসর স্যার বা অনেক সিনিয়র স্যাররা আছেন যারা আসলে একটু চায় যে স্টুডেন্টরা যেন একটু চিন্তা করে, তার কারণ তারা পুরোটা ক্লাসে আসলে ওইভাবে ডেলিভার দেয় না বা আপনাকে ধরে ধরে শেখায় না। তারা আসলে যেটা চায় যে কোনো একটা টপিক বোঝানোর পরে আপনি যেন একটু বইটা পড়েন, এটা আপনার মধ্যে একটু বাকি রেখে দেয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা হতাশ হয়ে ওই জিনিসটাই আসলে করি না, যার কারণে ওইখানে আমাদের ল্যাগ থেকে যায়। তো এটাই আসলে যে কোনো একটা পড়া যদি আমরা না বুঝি, সেটাকে আসলে এইভাবে আমাদের পড়তে হবে, এটাই আসলে বলার ছিল। তো আসলে ধন্যবাদ সবাইকে, আর কিছু আসলে আমার বলার নাই। আবারও থ্যাঙ্কস এনায়েতকে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ নাবিল স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, এনএস স্যার যদি আর শেষ কিছু বলা থাকে আমাদের জন্য। এই যে নাবিল স্যার যেটা বললেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আসলে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিদের আসলে ব্লেম করাটা বা মানে ফ্যাকাল্টিদের অবদান আসলে স্টুডেন্টদের উপরে খুব কমই থাকে। হ্যাঁ, এটা আসলে ইউনিভার্সিটি লাইফটা অনেকটা সেলফ এডুকেশনের মতন। তো এটা কখনো এক্সপেক্ট করা উচিত না যে আসলে আমাদেরকে একদম স্পুন ফিডিং করবে সবাই। আমাদের নিজেদের স্পুন নিজেদেরকেই ফিড করাইতে হবে নিজেদেরকে। তো এইটা এই একদম ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে আগাইতে হবে। এন্ড আমি বলবো যে কষ্ট করতে হবে। ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা কখনো আসলে আরামসে করা যায় না, এটা আসলে খুব কষ্টেরই একটা ব্যাপার। এন্ড কিন্তু কষ্টটা স্ট্র্যাটেজিক ওয়েতে করতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা ভাবনা করে হইতেছে আমি যদি আজ কালকে একটা সিটি পরীক্ষা থাকে, আমার সিটি পরীক্ষাটা আমি খারাপ করি, কোন কোন রিজনে আমি খারাপ করলাম, ওই রিজন গুলো যাতে পরে সিটি পরীক্ষাতে আমি না মানে হচ্ছে যে ভুলটা না করি, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি কোনো টার্ম এক্সামের মধ্যে আমার যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলা হচ্ছে যে আমি আলাদা আলাদা ভাবে ডিল করবো, যে আমার এই কোশ্চেন গুলোর মধ্যে কি কি সমস্যা, কি কি কারণে হচ্ছে যে কোশ্চেন গুলোর মধ্যে আমি পারতেছি না, আমার আসলে এক্সাক্ট প্রবলেমটা কোন জায়গায়, আমি কি টাইমিং এর সমস্যা করি, আমার পড়াশোনা বেশি করতে হবে না কি করতে হবে, এক্সাক্ট প্রবলেম ওয়াইজ সলিউশন আমাদের চাইতে হবে। আমরা খুব ঢালাও ভাবে কোনো সলিউশনে যাবো না, ঢালাও ভাবে কোনো কিছু আসলে করলে এখানে হয় না যে গায়ে গতরে পড়াশোনা করলাম তাহলে রেজাল্ট অনেক ভালো হবে, ব্যাপারটা আসলে এরকম না। স্ট্র্যাটেজিক ওয়েতে স্ট্র্যাটেজিক সলিউশনের মাধ্যমে আসলে আমাদের এখানে আগাইতে হবে। তো আমার সবার লাস্ট মেসেজ থাকবে এইটাই, যাতে আমরা একটা স্ট্র্যাটেজিক পরিশ্রমের মাধ্যমে একটা ভালো সিজিপিএ নিয়ে যাতে বের হইতে পারি, এটাই আমাদের ইউনিভার্সিটি লাইফের গোল হওয়া উচিত। তারপরে কি হবে না হবে এটা তারপরের হিসাব, সিজিপিএটা আসলে বেশি রাখা, ম্যাক্সিমাম রাখারই আমরা যাতে ট্রাই করি, এটি। থ্যাংক ইউ সো মাচ নাবিল স্যার এবং এনএস স্যারকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং স্যারদেরকে স্যারের পারমিশন নিয়ে যদি আজকে আমরা শোটা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এনএস স্যার, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত থাকেন, তার মাঝে আমাদেরকে সময় দিয়ে সবাইকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। এবং নাবিল স্যারকে ধন্যবাদ শেষ মুহূর্তে আমাদের সাথে এসে জয়েন করার জন্য এবং এত মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
তো স্যার আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি। স্যার থ্যাংক ইউ সো মাচ আবারও দুজনকেই। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, কনসেপ্ট 71 এর জন্য দোয়া করবেন, যেন আমরা আরো সামনে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ নাইম, পুরো সময়টা হোস্ট হিসেবে থাকার জন্য আমাদের সাথে। And যারা আমাদের সাথে লাইভ সেশনটাতে এতক্ষণ ধরে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই সেশনটা আপনাদের লাইফে কিছু না কিছু ভ্যালু অ্যাড করবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন লাইভ সেশনে উইথ অ্যানাদার গেস্ট। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সবার জন্য সবাই দোয়া করুন, যেহেতু করোনা ভাইরাস এখন খুবই বাজে অবস্থা পুরো দেশ জুড়ে। তো সবাই ভালো থাকুন, সেফ থাকুন। থ্যাংক ইউ, আবার দেখা হবে নতুন লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।